প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন স্টাডি ক্যাম্পাস চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা কঠিন ও তরলের প্রসারণ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সলভ করব। ইতিমধ্যে আমরা প্রথম পর্বে ছায়াপ্রকাশনী বইয়ের যে প্রবলেম সেট 1 আছে তার প্রথম 5টা অঙ্ক করেছি। আজকে এটার দ্বিতীয় পর্ব। আজকে 6 থেকে 10 পর্যন্ত অঙ্ক সলভ করা হবে। তো 6-এর দাগের যে অঙ্কটা আছে সেটা দেখো। একটি পিতলের চাকতি 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যাস হচ্ছে 10 সেমি, আর 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাকতিটির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সেটা বের করতে হবে। আর পিতলের আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে 18 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তো এই অঙ্কটা কীভাবে করতে হবে চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে পিতলের চাকতির যে ব্যাস সেটা 10 সেমি বলা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, আর ব্যাসার্ধ হচ্ছে এটাকে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 সেমি। তাহলে প্রাথমিক যে ক্ষেত্রফল সেটা কত হবে? পিতলের চাকতি বলেছে, চাকতি মানে সেটা অবশ্যই একটা বৃত্তের মতন ফরম্যাটে আছে, তাহলে তার যে ক্ষেত্রফল সূত্র হচ্ছে πr², এবং আর এর ভ্যালু এখানে 5 বসিয়ে দিয়ে 25 পাই, এটা হয়ে গেছে তোমার প্রাথমিক ক্ষেত্রফল। এখানে আলফাটা দেওয়া আছে 18 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা এখান থেকে আলফা থেকে বিটা বের করে নেব। বিটাটা কি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আলফা আর বিটার মধ্যে সম্পর্ক জানি, বিটা = 2 আলফা। তাহলে এখানে আলফার মান বসিয়ে দিয়ে বিটার মানটা বের করে নিয়েছি। ঠিক আছে, এইটুকু ডাটা দেওয়া ছিল। আরও দেওয়া ছিল কি? প্রাথমিক উষ্ণতা দেওয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, অন্তিম উষ্ণতা 70 ডিগ্রি সেলসিয়াস, আর উষ্ণতার পরিবর্তন হলো T2 - T1 এই যে এখানে 70 - 3 40 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো তোমার উষ্ণতার পরিবর্তন। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার দেখো, আমরা বিটার ডেফিনেশন থেকে বলতে পারি বিটা = A2 - A1/A1 × ΔT, এটা বলতে পারি। এবার এখানে আমাকে বলেছে যে উষ্ণতার ক্ষেত্রফলের পরিবর্তনটা কতটা হবে, অর্থাৎ A2 - A1, এটা কিন্তু আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে A2 - A1 = এটা যদি এই কোণায় গুণ করে দিই তাহলে বিটা A1 × ΔT এটাই আসছে। ঠিক আছে, বিটার মান আমি আগে বের করলাম 36 × 10⁻⁶, A1 এর ভ্যালু 25 পাই, আর ΔT দেখলা ওপরে বের করেছি, সেটার মান হচ্ছে 40। এবার এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখবা 0.113 সেমি² আসছে। ঠিক আছে, আর এই অঙ্কটা তুমি যদি মনে করো বড় করে করবো তাহলে বড় করেও করতে পারো। সেটা যেহেতু এই অঙ্কে বড় দেয়নি, আমাকে এরকমই দিয়েছে, তাই আমি এরকম ছোট করে দিলাম। এবার পরের যে কোশ্চেনটা আছে সেটা চলে যাক। 7-এর দাগের কোশ্চেনটা দিয়েছে, প্রমাণ করো ΔT উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের আয়তন V যে পরিমাণ বাড়ে তা হলো ΔV = 3 আলফা V ΔT, যেখানে আলফা হলো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটা খুব সোজা অঙ্ক এবং অঙ্কটা ইম্পর্টেন্টও আছে। সো যত সহকারে দেখবে তাহলে আশা করি বুঝে যাবে। দেখো, এখানে ΔT উষ্ণতা বৃদ্ধির জন্য V আয়তনের কোনো কঠিন পদার্থের আয়তনের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের ফর্মুলা একটু আগে যেমন A2 - A1 বের করলাম, সিমিলারলি এটা V2 - V1, হ্যাঁ, সেটাকে আমরা ΔV দিয়ে প্রকাশ করেছি। তো সেই ΔV এর মান কত হবে? প্রাথমিক আয়তন ইন্টু আয়তন প্রসারণ গুণাঙ্ক ইন্টু উষ্ণতার পরিবর্তন, এটা হয়। এবার উষ্ণতার পরিবর্তনটাকে আমরা এখানে ΔT দিয়ে প্রকাশ করেছি। ঠিক আছে, তাহলে এখানে প্রাথমিক আয়তন ছিল V, হ্যাঁ, গামাটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর ΔT হচ্ছে তোমার উষ্ণতার পরিবর্তন। ঠিক আছে, এবার আমরা এখানে যে প্রমাণটা দিয়েছে সেটা দেখবো, এখানে আলফা দেওয়া আছে, আর আলফা মানে আমরা জানি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর এখানে যেহেতু গামা আছে, তাহলে গামাটাকে আলফা দিয়ে যদি চেঞ্জ করে দিই তাহলে আমার প্রমাণটা হয়ে যাবে। তাহলে এখন আলফা = জানি γ/3, তাহলে গামা = 3 আলফা। এবার এখানে গামার মানটা বসিয়ে দাও, ΔV = কত হলো? V × 3 আলফা × ΔT। এবার 3 আলফাটাকে আগে লিখেছি, যে এটা আমার এই ভ্যালুটা চলে এসছে, এবং এটাই কিন্তু তোমাকে প্রমাণ করতে দিয়েছে। তোমরা ভালো করে লক্ষ্য করবে, এটাই প্রমাণ করতে দিয়েছে। তো হয়ে গেল 7-এর অঙ্কটা। এবার 8-এর অঙ্কে কী আছে দেখা যাক। 8-এর অঙ্কে দেওয়া আছে, দেখো, একটি কাচের ঘনত্ব 10 ডিগ্রি সেলসিয়াস এবং 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যথাক্রমে 2.6 গ্রাম পার সেমি কিউব এবং 2.596 গ্রাম পার সেমি কিউব। এই উষ্ণতা দুটির মধ্যে কাচের গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? এখানে একটা কথা বলে রাখি, কাচের গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে গেলে কাচের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক উষ্ণতার সঙ্গে সঙ্গে তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর চেঞ্জ হয় না, এটা তোমার যে মেটেরিয়ালটা আছে সেই মেটেরিয়ালটার উপরে ডিপেন্ড করে।
তো এখানে কাচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তুমি যে উষ্ণতাতেই যাও সেই উষ্ণতাতেই একই ভ্যালুটাই এক। সো সেই জন্য এখানে গড় যেটা বলেছে সেটা তোমাকে বাউন্স মানে একটু ভুল পথে বিভ্রান্ত করার জন্য বলেছে, সেটা কোনো ব্যাপারই নয়। এখানে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার মান আসবে সেটা সব উষ্ণতাতেই একই। তো চলো অঙ্কটা কীভাবে করা হয় দেখা যাক। দেখো 8 দাগের কোশ্চেনটা তোমরা দেখতে পেলে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কাঁচের ঘনত্ব, সেটা ডিওন দ্বারা ডিনোট করেছি। ডিওনের ভ্যালু হচ্ছে 2.6 গ্রাম পার সেমি কিউব। আর 60 ডিগ্রি উষ্ণতায় কাঁচের ঘনত্ব D2 সেটা হচ্ছে 2.596 গ্রাম পার সিসি, ঠিক আছে, বা সেমি কিউব। এবার এখানে উষ্ণতার পরিবর্তন কত হলো? উষ্ণতার পরিবর্তন দেখো 10 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হয়েছে, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেড়েছে, ঠিক আছে। এখন আমরা উষ্ণতার সঙ্গে যে ঘনত্ব যে পরিবর্তন, সেই পরিবর্তনের এক্সপ্রেশনটা এখানে লিখে ফেলেছি। সেই এক্সপ্রেশনে তোমরা দেখতে পাবে যে D1 ইকুয়াল টু D2 ইন্টু 1 প্লাস গামা ডেল্টা টি। এবার এখানে গামাটা হচ্ছে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নয়, এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রথম কাজ হবে আমাকে আয়তন প্রসারণ গুণাঙ্কটা বের করা, দিয়ে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সম্পর্ক জানি সেই সম্পর্ক থেকে আলফাটা বের করে ফেলব। তো এখান থেকে যদি আমি গামাটা বের করি, দেখো এটা ভেতরে গুণ করেছি D2 ইন প্লাস গামা ডেল্টা টি D2। এবার এই D2টাকে এই পাশে নিয়ে গেছি, দিয়ে যদি ক্যালকুলেশন করার পরে দেখবা গামা ইকুয়াল টু আসছে D1 মাইনাস D2 বাই D2 ডেল্টা টি, এটা এসছে। এবার আমরা সবাই জানি যে গামা ইকুয়াল টু হয় 3 আলফা, তার কারণ তোমরা আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এটা তোমরা জানো। এবার যদি তুমি আলফার সঙ্গে এটা করো, তাহলে আলফা ইকুয়াল টু গামা বাই 3 হচ্ছে, তাহলে গামা ইকুয়াল টু কত হচ্ছে 3 আলফা। তাহলে এই ভ্যালুটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি, আলফার জায়গায় 3 আলফা দিয়ে পরের লাইনে কি করেছি, পরের লাইনে এখান থেকে শুধু আলফাটা বের করেছি। আলফা ইকুয়াল টু 3টা এই পাশে নিচে চলে আসবে, তাহলে কত হলো D1 মাইনাস D2 বাই 3 ইন্টু D2 ইন্টু ডেল্টা টি। এবার তুমি সব মান তোমার জানা আছে, সেই মানগুলো তুমি জাস্ট পুট করে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। দেখো D1 এর মান বসানো হয়েছে, D2 এর মান বসানো হয়েছে, 3 থাকলো, D2 এখানে বসানো হলো, আর ডেল্টা টি কত এসছে 50। এবার তুমি এইগুলোকে ক্যালকুলেশন করবে, দেখবে আলফার মান চলে আসবে 10.27 ইন্টু 10⁻⁶, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেয়ে গেলে। এটা কিসে আসবে? পার ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, পার ডিগ্রি সেলসিয়াসে অ্যান্সারটা আসবে। তো এই ছিল তোমার 8 অঙ্কটা। এবার 9 অঙ্কে কী আছে চলো দেখা যাক। 9 অঙ্কটা আছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি বর্গাকার পাতের প্রতি বাহুর দৈর্ঘ্য 100 সেমি এবং এর মাঝখানে 40 সেমি ব্যাসের একটি বৃত্তাকার ছিদ্র আছে। কত উষ্ণতায় পাতটির বাহুর দৈর্ঘ্য 101 সেমি হবে? এই উষ্ণতায় ছিদ্রটির ব্যাস কত হবে? ধাতুর আলফা বলা আছে 12.5 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। চলো দেখা যাক। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য কত ছিল? L1 সেট ধরেছি, L1 এর মান ছিল 100 সেমি এবং বৃত্তাকার ছিদ্রের ব্যাস ছিল D1, ধরলাম ওটা ব্যাসটা D1, সেটা হচ্ছে 40 সেমি। এবং এখানে ধরে নিয়েছি কি, ধরি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক আছে, বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য সেটাকে তুমি L2 দিয়ে ডিনোট করতে পারো। L2 এটা ধরে নিলাম, L2-র মান হচ্ছে 101 সেমি, ঠিক আছে, এবং বৃত্তাকার ছিদ্রের যে ব্যাসার্ধ সেটা হবে D2, এটা বের করতে হবে, আর এই টিটা বের করতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে টি বের করা। এবার দেখো এখানে উষ্ণতার পরিবর্তনটা কত হয়েছে। উষ্ণতা প্রাথমিক উষ্ণতা ছিল দেখো 0, ঠিক আছে, আর আমি ধরলাম যে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গিয়ে এটা ঘটনাগুলো ঘটবে। তাহলে উষ্ণতার পরিবর্তনটা কত হলো? ডেল্টা টি ইকুয়াল টু দেখো T-0 মানে টি হয়, ঠিক আছে। আচ্ছা, এবার প্রথমত আমি বর্গাকার যে প্লেটটা তার বাহুর দৈর্ঘ্য নিয়ে কথা বলেছি। তাহলে অন্তিম দৈর্ঘ্যটা কত হবে? L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি, এটা হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ব্যাপার। এবার এখানে L1 L2 এই ভ্যালুগুলো সব জানি, এখান থেকে আমাকে এই ডেল্টা টি অর্থাৎ টি, এই যে ডেল্টা টি অর্থাৎ টি এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে এখানে বসানো হয়েছে L2 এর মান 110, L1 এর মান 100, এখানে সব ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, দিয়ে সেখান থেকে আমি ক্যালকুলেশন করে টি এর মানটা বের করেছি। টি এর মানটা আমরা দেখা গেল 800 ডিগ্রি সেলসিয়াস আসলো, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গিয়ে ওই যে বাহুটা, ওই যে বর্গাকার প্লেট, তার বাহুর দৈর্ঘ্য 101 সেমি হয়ে যাবে, যেটা 100 ছিল 0 ডিগ্রিতে, ঠিক আছে। তাহলে এবার আমাকে দেখতে হবে যে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর ওই যে বৃত্তাকার প্লেট, ওই বৃত্তাকার যে ছিদ্র ছিল তার ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে, ব্যাস কত হবে। এবার 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বৃত্তাকার ছিদ্রের ব্যাস D2 ধরেছি আমি, D2 ইকুয়াল টু আমরা জানি D1 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। এখানে D1 এর ভ্যালু জানা আছে, আলফার মান জানা আছে, আর ডেল্টা টি কত? 800, তাই না, 800-0 দ্যাট ইজ 800, ঠিক আছে। সেই মানগুলো বসিয়ে দিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে D2 এর মান বসালাম 40, 1 থাকলো, আলফার মান হচ্ছে 12 দশমিক, এটা বসানো হয়েছে, আর ডেল্টা টি অর্থাৎ 800 বসিয়ে দিলাম।
দিয়ে এটা ক্যালকুলেশন করে দেখবে তোমরা আসছে 40.4 সেন্টিমিটার, অর্থাৎ 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গিয়ে ওই যে বৃত্তাকার ছিদ্রটা ছিল তার ব্যাস কত হলো 40.4, যেটা প্রাথমিক অবস্থায় ছিল কত 40। ঠিক আছে, এবার 10-এর দাগের কোশ্চেনটা কী আছে দেখে নেওয়া যাক। 10-এর দাগের কোশ্চেনটা দেখতে পাচ্ছ, একটি সেতু, ঠিক আছে, ইস্পাতের কাঠামো দৈর্ঘ্য, একটি সেতুর ইস্পাতের কাঠামোর দৈর্ঘ্য 0.5 কিমি, এর সর্বোচ্চ 116 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন 44 ডিগ্রি ফারেনহাইট হতে পারে এর উষ্ণতা। ঠিক আছে, একে প্রসারিত হতে দেওয়ার জন্য কতটা ফাঁক রাখতে হবে? ইস্পাতের আলফা বলা আছে 1 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে আমরা জানি যে ইস্পাতের যে কাঠামো হয়, ইস্পাতের যে তৈরি যে সেতু হয়, সেতুর দুটো এর মধ্যে একটু ফাঁক রাখা হয়। সেই ফাঁকটা কেন রাখা হয়? যাতে প্রসারিত হলে সেই ফাঁকটা পূরণ হয়ে যায়, তাতে করে ব্রিজের যে ভাঁজ না পড়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেই ব্যাপার, সেই জন্য একটু ফাঁক রাখা হয়। তো এখানে কতটা ফাঁক রাখা হবে সেটাই কিন্তু তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তো দেখে যাক কীভাবে করা হয়। দেখো, অঙ্ক অনুযায়ী L1 দেওয়া ছিল, অর্থাৎ ব্রিজটার যে প্রাথমিক দৈর্ঘ্য সেটা দেওয়া ছিল 0.5 কিমি, আর T1 অর্থাৎ প্রাথমিক উষ্ণতা বা সর্বনিম্ন উষ্ণতা সেটা হচ্ছে 44 ডিগ্রি ফারেনহাইট, আর T2 হচ্ছে 116 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে উষ্ণতার পরিবর্তনটা কত হলো? T2 - T1 করে পেয়ে গেলাম 72 ডিগ্রি ফারেনহাইট। আর আলফার মান বলা ছিল 1 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। এবার এখানে দেখো আলফার মানটা দেওয়া আছে পার ডিগ্রি সেলসিয়াসে, আর উষ্ণতাগুলো দেওয়া আছে ফারেনহাইটে। তাহলে নিশ্চয়ই আমাকে এই আলফাটাকে হয় ফারেনহাইটে চেঞ্জ করতে হবে, আর না হলে এই উষ্ণতাগুলোকে ডিগ্রি সেলসিয়াসে চেঞ্জ করতে হবে। তো দুটো ডিগ্রি সেলসিয়াসে চেঞ্জ না করে এটাকেই আমি ফারেনহাইটে কনভার্ট করে নিলাম। এবার আমরা জানি ফারেনহাইটে কনভার্ট করতে গেলে 5/9 দিয়ে গুণ করতে হয়। তোমরা থিওরি যখন পড়েছো খুব সুন্দরভাবে এগুলো কিন্তু আলোচনা করা আছে। যারা এই জায়গাটা সমস্যা আছে তারা বইয়ের ওই জায়গাটা একটু দেখে নিও, ঠিক আছে, তাহলেই বুঝে যাবে। আর এটা তো আমি এতেও ক্যালোরি, এই থার্মোমিটারের যে জায়গাটা আছে সেখানে আমি এইটা আলোচনা করেছি, এবং এই ধরনের অঙ্ক কিন্তু থার্মোমিটারে অনেক আছে, তো সেখানে সেই অঙ্কগুলো সব করা হয়েছে। তোমরা যারা দেখোনি থার্মোমিটার আমার ভিডিওগুলো, তারা আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, থার্মোমিটার টোটাল সব অঙ্কগুলোই কভার করা আছে। ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে দেখো, এবার আমরা আলফার যে ফর্মুলা সেটা জানি। আলফার ফর্মুলা অনুযায়ী কি? আলফা = L2 - L1/L1 × T2 - T1। এবার আমাকে বের করতে হবে দৈর্ঘ্যর বৃদ্ধিটা। দৈর্ঘ্যর বৃদ্ধিটা L2 - L1 ইকুয়াল টু কী হবে? এটা গুণ হয়ে গেল এদিকে আলফা L1 ডেল্টা টি। এবার তুমি জাস্ট সব মানগুলো বসিয়ে দাও, তাহলে তোমার কিন্তু অ্যান্সারটা চলে আসবে। আলফার মান বসা হলো 5/9 × 1 × 10⁻⁵ ইন্টু এটার মান কত ছিল? এটার মান ছিল L1 এর মান 0.5 কিমি, আর এটা হলো 72। ঠিক আছে, এবার এটা তুমি গুণ টুন করে সব ক্যালকুলেশন করে দেখবে 2 × 10⁻⁴ কিমি আসছে। যেহেতু তুমি এই মানটা কিমিতে বসিয়েছো, এই মানটা, তাই এটা অ্যান্সারটা কিমিতে আসলো। ঠিক আছে, এবার তোমার অ্যান্সার যে দেওয়া আছে সেটা দেখবা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে কিমি থেকে সেন্টিমিটার করে দাও, তাহলে হয়ে গেল, এটা 20 সেমি হলো। এই ছিল তোমাদের 10-এর দাগের অঙ্কটা। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও খুব সম্ভবত আর দুটো ভিডিওর মধ্যে এই প্রবলেম সেটের অঙ্কগুলো আমরা সব কমপ্লিট করে দেবো। সো তোমরা এই চ্যানেলটিকে সাপোর্ট করে যাও, আমি আমার মতন চেষ্টা করব তোমাদের হেল্প করা। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।